অ্যাপ্লাই করা ছিল, আম্মু বলছিল, করছিলাম এই জন্য। তো আমি তখন খুলনা, আমার ফুপু বাসায়, তো আমি পরীক্ষা দিব না। সিট পড়ছিলাম আমার ইডেন কলেজে সিট পড়ছিলাম, পরীক্ষা দিব না। এফআরবিতে যখন ছিলাম তখন আমার ডিভোর্স হয়েছে সম্ভবত, নাকি ডিভোর্সের সিচুয়েশনটা চলতেছে এরকম একটা অবস্থা। 12টা সাইকিয়াট্রিক থেরাপি নেওয়া লাগছে। আমি এতটা ব্রেকডাউন হয়ে গেছিলাম, আমি মেন্টালি এতটা ব্রোকেন হয়ে গেছিলাম। 2-2.5 নাম্বার জন্য মেবি প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষা আমার চান্স হয় না, মেবি আছে। তো এরপরে আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলাম, ঢাকা ভার্সিটিতে ওয়েটিং এ ছিলাম। তুমি বুকে হাত রেখে বলতে পারো আমি আমার জায়গায় সর্বোচ্চ চেষ্টা করছি, বাট পারি না, ওকে, আল্লাহ হয়তো তুমি ভালো কিছু রাখছো, আল্লাহ আসলে তোমার জন্য ভালো কিছু রাখছে, আমি আমার লাইফ থেকে এটা প্রমাণ। তো এরপরে আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলাম, ঢাকা ভার্সিটিতে ওয়েটিং এ ছিলাম, চান্স হয়ে যেত, ভালো সাবজেক্টই পাইতাম। মানে ওই সময় তো সিট ছিল 1700-1700-র মধ্যে থাকি না, 2100-র মধ্যে ছিল, ওয়েটিং এর মধ্যে ছিল, এবং চান্স হয়ে যেত, খুব ভালো সাবজেক্টই পাইতাম, অ্যাপ্লাইড সাবজেক্ট পাই যেতাম। তাই হোক, ভর্তি হইলাম না। আমার প্ল্যান ছিল মেডিকেল আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিব এমবিবিএস এ। তারপরে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম বায়োলজি ইউনিটে, যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা, মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছি, আমি তো আর বুয়েট বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পারবো না। তো রাজশাহী ইউনিভার্সিটি ডি ইউনিট বলে না কোন একটা ইউনিট আছে, যেটা বায়োলজির ইউনিট, ওই ইউনিটে ভর্তি পরীক্ষা দিলাম। এবং সিট ছিল হচ্ছে কতগুলা, 150 কি 160টা সিট ছিল ডি ইউনিটে, এবং আমি ওইখানে হইলাম হচ্ছে 12তম রাজশাহী ইউনিভার্সিটিতে ওই ইউনিটে। এরপরে আমি খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলাম, ওইখানে আবার কম্বাইন্ড, মানে এ ইউনিট বি ইউনিট এরকম টাইপের, ওইখানে ম্যাথ দাগাইতে হয়। তো ম্যাথ দাগা পরীক্ষা দিলাম, তো ওইখানে আমি 56তম হয়ে গেলাম, সিট ছিল মনে হয় 550-র মতো, 56তম হইলাম। তো ওইখানে আমি চাইলে ফার্মাসি সাবজেক্ট পাই যেতাম, যেহেতু আমি বায়োলজি বেশি দেখাইছি, ফার্মাসি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং চাইলে পাইতাম। তারপরে আমি বিডিএস এ পরীক্ষা দিলাম, ডেন্টালে পরীক্ষা দিলাম। বিডিএস আমার পড়াতে তেমন একটা ইচ্ছা ছিল না, কারণ আমি আগে ভাবতাম যে আরে বিডিএস মানে দাঁতের ডাক্তার থেকে কেমন যে লাগতো ব্যাপারটা শুনতে। তো দিলাম পরীক্ষা, দিতে চাই নাই। আমার ফুপু, আমার মানে ইয়ে কাটা ছিল, মানে আমার ওই অ্যাডমিট কার্ড তোলা ছিল, অ্যাপ্লাই করা ছিল, আম্মু বলছিল, করছিলাম এই জন্য। তো আমি তখন খুলনা, আমার ফুপু বাসায়, তো আমি পরীক্ষা দিব না। সিট পড়ছিলাম আমার ইডেন কলেজে সিট পড়ছিলাম, পরীক্ষা দিব না। তো ফুপু জোর করে বলল না দিয়ায়, যেহেতু ফর্ম তুলছিস পরীক্ষা দিবি না কেন, তো যেহেতু ফর্ম তুলছিস পরীক্ষা দিতে হবে। তো ফর্ম তুলে পরীক্ষাটা দিতে গেলাম, এবং পরীক্ষাটা দিতে পারবো কিনা এটাও ডাউট ছিল আসলে, কারণ রাতের বাসে উঠছি, পরের দিন সকাল 10টায় পরীক্ষা, যে জ্যাম, সকাল 10টার মধ্যে আমি ঢাকা পৌঁছে যাবো ওখানে ইডেনে, খুলনা থেকে আর কি, খুলনা যেহেতু আমার ফুপু বাড়ি বা দাদা বাড়ি বা বাবার বাড়ি খুলনা, তো ওইখান থেকে আমি এসে পৌঁছাতে পারবো ওখানে ডাউট ছিল আমার। তো যাই হোক, সামহাও পৌঁছাই গেছিলাম 8:30-টার দিকে পৌঁছায় পরে ইডেন কলেজে যায় পরীক্ষা দিছি হচ্ছে জাস্ট নাম কাওয়াস্তে পরীক্ষা আছে না, নাম কাওয়াস্তে পরীক্ষা দিছে আর কি, মানে নাম কাওয়াস্তে পরীক্ষা দিতে আসছি এরকম একটা অবস্থা, নাম কাওয়াস্তে দিতে আসছি। তো প্রশ্ন হাত নিলাম, আমার তো চান্স পাওয়ার কোনো প্রেশার নেই, কারণ অলরেডি আমি ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে গেছি, ওয়েটিং এ আছি, খুলনায় পেয়ে গেছি। তো আমার প্ল্যান ছিল ঢাকা ভার্সিটিতে পড়বো না, ঢাকা ভার্সিটিতে গেলে ভাই ঢাকা ভার্সিটির রংচং দেখা আমার মোটিভ চেঞ্জ হয়ে যাবে, আমার মেডিকেলে পড়তে হবে, আমাকে ডাক্তারি হইতে হবে। সো আমি খুলনায় ভর্তি হয়ে যাবো, ফার্মাসি একটা সাবজেক্ট নিয়ে, ডাক্তার যদি নাও হইতে পারি তাহলে ওষুধ তো বানাইতে পারবো, আর সেকেন্ড টাইম প্রিপারেশন নিবো। এই জন্য ঢাকা ভার্সিটি ক্যান্সেল করে দিচ্ছি, মানে বাদ দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো যেহেতু চান্স হয়ে গেছে, এত প্যারা তো নাই, তো জাস্ট দেই, পরীক্ষা দেওয়া উচিত, দেই। তো প্রশ্ন পায় দেখেও বাবা বেশিরভাগই জিনিস আমি পারি, দাগানো শুরু করলাম, একদম চোখ বন্ধ করে দাগানো শুরু করলাম। 2016 সালের কথা, হ্যাঁ 2016 সালে নভেম্বর মাসে ডেন্টালের পরীক্ষা হয়েছিল, দাগানো শুরু করলাম, ধুমায় দাগানো। জাহাঙ্গীরনগরের পরীক্ষা তখন হয় নাই, জাহাঙ্গীরনগরের পরীক্ষা হবে হচ্ছে নভেম্বরের 14-15, নভেম্বরের 20-22 তারিখের মধ্যে, আমার জন্মদিনের 2-1 দিন আগে। জাহাঙ্গীরনগরের পরীক্ষা তখন হয় নাই, ফর্ম তুলে রাখছিলাম, দিব পরীক্ষা যেখানে দেওয়া যায় দিব। আর ডেন্টালে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে আমি 2 দিন না 3 দিন ঢাকা স্টে করলাম বোনের বাসায়, আগে যে বাসায় থাকতাম আর কি, ওইখানে আগে যে বাসায় আমি থাকতাম, এখন তো নতুন নিজের বাসায় আসছি, নতুন বাসায়। তো ওখানে থাকলাম, থেকে আমি 3 দিন পরে খুলনা আবার ব্যাক করবো, ফুপুর বাসায় আবার ব্যাক করবো। তো যেদিন ব্যাক করবো তার আগের দিন সন্ধ্যাবেলা রেজাল্ট দিল, রেজাল্টে দেখলাম আমি ডেন্টালে, ওই সময় ডেন্টালে সিট ছিল হচ্ছে 420টা 430টা, আমি ডেন্টালে হয়েছি 122তম 112তম হয়েছি, এবং আমার তখন সিট আসছে চট্টগ্রাম ডেন্টাল ইউনিট। দেখে একটু খারাপই লাগলো এই জিনিসটা, আমি খারাপ লাগছিল বলতে কি, আমার মনে হয়েছিল এরকম, এই রেজাল্টটাই যদি এমবিবিএস এর হয়ে যেত আমার মানে ঢাকার মেডিকেলে চান্স হয়ে যেত। যাই হোক, তখন চিন্তা করলাম কি করা উচিত। তো আমি যে ভাইয়ের কাছে পড়তাম, ওই ভাইয়া তো ময়মনসিংহ মেডিকেল তখন ইন্টার্ন ডাক্তার, পরে আম্মুর সাথে কথা বললাম, অনেকের সাথে কথা বললাম, দুলাভাইয়ের সাথে কথা বললাম, তারা বললো যে তুই তাহলে বিডিএস এ ভর্তি হ, আর না করে যদি কোনো কারণে যদি সেকেন্ড টাইম চান্স না হয়, অ্যাটলিস্ট ডাক্তার তো হইতে পারবি না, আমার আগে ডাক্তার তো লাগবে, আর ডাক্তার তো ডাক্তারি, সে দাঁতের হোক আর যেখানেরই হোক, ডাক্তার তো ডাক্তারি। এবং আমাকে আরেকজন একটা কথা বলছিল যে দেখো, নিজের রেসপেক্ট নিজের কাছে, তুমি যদি নিজেকে রেসপেক্ট দাও
তাহলে মানুষও তোমাকে রেসপেক্ট দিবে। তুমি যদি তোমার প্রফেশনকে রেসপেক্ট দাও, তাহলে মানুষও তোমাকে রেসপেক্ট দিবে। তো আমি চিন্তা করলাম ঠিক আছে 7.5 নম্বর কাটা যাবে সেকেন্ড টাইমার এবং মেডিকেলে ভর্তি হিসাবে, টেনশনের কিছু নাই, আমি তবু পরীক্ষা দিই। এরকম একটা আমি মানে মেন্টালি আমি এরকম একটা ঠিক করলাম, আমি পরীক্ষা দিব, মানে ভর্তি হবো। তো আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা যেদিন, সেদিনে আমার চট্টগ্রাম ডেন্টালে ছিল, মানে ভর্তি ছিল। জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা দিতে পারি নাই, জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষা দিতে পারি নাই। চট্টগ্রাম ডেন্টালে ভর্তি হয়ে চট্টগ্রাম ডেন্টাল থেকে মাইগ্রেশন করে সুরওয়ার্দী দিলাম, সুরওয়ার্দী ডেন্টালে দিলাম। তো হয়ে গেল, ভর্তি হয়ে গেল এবং সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে হবে। তো ভর্তি হওয়ার পরে আসলে আমার চোখে মানে কিছু রিয়েলিটিটা ক্লিয়ার হলো যে আসলে যেভাবে ভাবতাম ডেন্টাল দাঁতের ডাক্তার ডেন্টিস্ট, আসলে এরকম না ব্যাপারটা। এখান থেকে শাইন করারও বেশি সহজ। আর সব থেকে আশ্চর্য লাগছে এখানেই যে এমবিবিএস থেকে পুরো এই সুযোগটা নাই, যেটা বিডিএস এ আছে। সেটা হচ্ছে তুমি 5 বছরের বিডিএস শেষ করেই তুমি পিএইচডি করতে পারবা, তোমার মাস্টার্স ছাড়া তুমি পিএইচডি করতে পারবা, যে তোমার রিসার্চের দিকে যাওয়ার খুব ইচ্ছা ছিল। তাহলে আমি এখানে কন্টিনিউ করি, ভাবলাম আল্লাহ হয়তো ভালো কিছু রাখছে। তো 6 মাস কন্টিনিউ করার মনে হলো যে আসলে আমি খারাপ সিদ্ধান্ত নিইনি, কারণ এখান থেকে ক্যারিয়ারটা তাড়াতাড়ি গুছানো যায়, ডেন্টিস্ট থেকে ক্যারিয়ার গুছানো যায়। আর দেশের বাইরে যাওয়া, দেশের বাইরে যেতে পারলে ডেন্টিস্টের ডিমান্ড অনেক বেশি। আমার আগে থেকে প্ল্যান ছিল আমি দেশের বাইরে যাবো। তো ভাবলাম যে আলহামদুলিল্লাহ 6 মাস পরে মনে হলো যে না ঠিকঠাকই আছে। এবং যে একটা কথা, নিজেকে নিজে রেসপেক্ট দিতে হবে, নিজেকে আন্ডারএস্টিমেট করা যাবে না। কিন্তু ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আমার আম্মুর কিন্তু তখনও ক্যান্সার, তখন কিন্তু আমার আম্মু ক্যান্সারের পেশেন্ট। তো নভেম্বর ডিসেম্বরের দিকে, অর্থাৎ 1 বছর পরে, তখন আমি ফার্স্ট ইয়ারে, 1 বছরের যখন হয়েছে তখন আম্মুর ক্যান্সারটা বোনসে ছড়া যায়, হাড়ে ছড়া যায়। মাল্টিপল বোন মেটাস্টেসিস, মেটাস্টেসিস মানে কি ক্যান্সার ছড়া যাওয়া, আর মাল্টিপল বোনসে ছড়া গেছে। তো ডাক্তার বললো ট্রিটমেন্ট এখন কস্টিং আরো বেড়ে যাবে। তা আমি কি করলাম, আমি তো টিউশনি করাইতাম, 2 টিউশনি করাইতাম ওই সময়, 2 টিউশনি করাইতাম, ওই দিয়ে আমার খরচ চলে যেত। আর আম্মুর জন্য কিছু টাকা পাঠাইতাম, তোমাদের জন্য আমার বাবা নাই যেহেতু। কিন্তু ওই সময় হঠাৎ করে কস্টিংটা অনেক বেড়ে গেল, আম্মুর চিকিৎসার খরচটা বেড়ে গেলো, যেহেতু হারে ছড়াই গেছে ক্যান্সারটা, ট্রিটমেন্ট কস্ট বেড়ে গেলো। তো আম্মুকে আমি ঢাকা নিয়ে আসলাম, তখন আমি হলে থাকতাম, আম্মুকে আবার ঢাকা নিয়ে এসে বাসা ভাড়া নিলাম। আমার আপুরা যেখানে থাকতো, আপু বলতে আমার ফুফাতো বোন আর কি, ওদের বাসার পাশে বাসা ভাড়া নিলাম, যেখানে আমি থাকতাম লাস্ট। দেন আম্মুকে নিয়ে আম্মুর পিছনে ওই সময় দেখা যেত যে আম্মুর পিছনে পুরো সংসারের পিছনে আমার ওই সময় খরচ হতো প্রায় 60 থেকে 65 হাজার টাকা। আম্মুর ট্রিটমেন্টে খরচ হতো 40 থেকে 42 হাজার টাকা, ঢাকা শহরে থাকা, সেই 2017-18 সালের কথা। তো 50-60 হাজার টাকা প্রতি মাসে ইনকাম করা লাগতো। তখন আমি আর্লি মাত্র ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, এত টিউশন তার পাই না। তো আমি সেই গাবতলি থাকতাম, মিরপুরে আর কি, মিরপুর বা গাবতলি কাছাকাছি। ওখান থেকে আমি ঝুলা 10 টাকা 12 টাকাতে বাসে ঝুলে আমি গাবতলি থেকে মহাখালী যেতাম, মহাখালী যায় পড়াইতাম। সপ্তাহে 3 দিন 4 দিন পড়াইতাম, 4000-5000 টাকা করে দিত। এভাবে করে ইনকাম করতাম, সারাদিন টিউশনি করতাম। কারণ এখন সবার আগে তো মায়ের লাইফটা সবার আগে, মানে আমার তো ওই মডেল টাকা নাই, আম্মুর ট্রিটমেন্টে অনেক টাকা খরচ হয়ে গেছিল 2 দিনে। তো হাতের টাকা, ব্যাংক ব্যালেন্সে কোনো টাকা পয়সা ছিল না। তো ফার্স্ট ইয়ারের শেষের দিকে এসে এরকম আর কি, ফেব্রুয়ারিতে মানে ফাইনাল পরীক্ষা, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা ফেব্রুয়ারিতে। আর তখন নভেম্বর ডিসেম্বরের কথা। আমি টিউশন মিডিয়ার কাছ থেকে টিউশন নিতাম, টিউশন মিডিয়ার থেকে টিউশন নিতাম। ওদেরকে প্রথম মাসে 60% টাকা দিয়ে দেওয়া লাগতো, প্রথম 2 মাসে। ওরা কি করতো, 2 মাস পড়ানোর পরে গার্ডিয়ানরা ফোন দিয়ে টিচার চেঞ্জ করে ফেলতো, এটা ওদের ব্যবসা ছিল। এক একটা টিউশনি চলে যাওয়া মানে আমার কাছে ছিল মানে একটা দুঃস্বপ্নের মতো। যদি কোনোদিন এরকম হইতো যে মানে কোনো সময় যদি এরকম দেখা যেত যে কিছু টিউশনি ছিল এরকম যে মাঝে মাঝে অনেক আন্টি করতো কি আগে টাকা দিয়ে দিত মাসের, দেখা যেত যে মাসের 1-2 তারিখে বেতন দেওয়ার না দিয়ে 25-26 তারিখে মাস শেষ হওয়ার আগে টাকা দিত। ভয় লাগতো কি যে হাই যদি না বলে যার পড়াবো না, এরকম ভয় লাগতো। না পড়ালে মনে তো 5000 টাকা নাই আমার সংসারের খরচ। তো অনেক টিউশনি গেছে আসছে। তো 2টা টিউশনির কথা আমার মনে থাকবে, একদম শেষ পর্যন্ত আমি ওকে পড়াইছি ফার্স্ট ইয়ার 10 থেকে। আমার ঢাকার প্রথম টিউশনি ছিল, ঢাকায় এসে বর্ষা নামে একটা মেয়েকে আমি পড়াইতাম, ঠিক আছে। তো ওকে আমি ক্লাস 10 থেকে পড়াইতাম এবং এইচএসসি পর্যন্ত পড়াইছি, শেষ পর্যন্ত পড়াইছি। আর একটা স্টুডেন্ট ছিল উদয়, শেষ পর্যন্ত পড়াইছি। ওদের নামগুলো আমার মনে আছে। বাসায় স্টুডেন্ট পড়াইতাম, বাসায় বেঞ্চ টেন্স আই না, ভাড়া বাসায় থাকতাম। তো মালিক খুব কোঅপারেটিভ ছিল, মালিক খুবই ভালো ছিল। বাসায় বসে টিউশনি করাইতাম, বাসায় 5-7 জন করে ব্যাচ পড়াইতাম। তারপরে উদ্বাসে ঢুকলাম। উদ্বাস তো প্রথম 2-3 বছর আমার তেমন হামরি কোনো ক্লাসই দেয় নাই, ঠিক আছে। প্রথম 2 বছর আমার মানে ক্রেডিবিলিটির উদ্বাস প্রথমে বুঝে নাই, ঠিক আছে। যাই হোক, কোচিং করাইতাম, এলাকা পর্যায়ে ছোট ছোট কোচিং করাইতাম এবং ছোট ছোট কোচিং এ যায় অনেক কিছু শিখছি, আসলে ডেপথ শিখছি, পড়াইতে যায় ডেপথ শিখছি। ছোট ছোট কোচিং নিজের মতো করে পড়ানো যায়, বড় বড় কোচিং এ তুমি নিজের মতো করে পড়াইতে পারবে না, ওরা সিলেবাস দিয়ে দেবে, ওদের মতো করে পড়াইতে হবে। ছোট ছোট কোচিং গুলোতে নিজের মতো করে পড়ানো যায়। আর বড় বড় কোচিং বলতে উদ্বাসের ক্লাস পেমেন্ট ছিল ওই সময় একটা ক্লাস 1500 টাকা অ্যাডমিশন, আর কিন্তু একাডেমিক এক ক্লাস 1000 টাকা, 900 টাকা এরকম, 2 ঘন্টার একটা ক্লাস 900 টাকা। আর কোচিং এ যেগুলো পড়াইতাম, ওই কোচিং এর একটা ক্লাস ছিল তোমার নরমাল ছোটখাটো যে কোচিং গুলো ছিল, ওখানে একটা ক্লাসের দাম ছিল হচ্ছে কত 150 টাকা। 120 টাকা দিয়ে শুরু করছিলাম, 120 টাকা, 150 টাকা, 200 টাকা এরকম একটা ক্লাস, 1 ঘন্টার একটা ক্লাস 150 টাকা বা 200 টাকা। কামড়ায় টাকা দেওয়া লাগতো,
ঠিক আছে, কামলাকে আমার টাকা পাওয়া লাগতো মানে কি স্যার, মানে যে মালিক ছিল মালিককে বলা লাগতো যে ভাই স্যার 150 টাকা পোষায় না, 200 টাকা করেন একটা ক্লাস 1 ঘন্টা। না 200 টাকা করা যাবে না, 170 টাকা। না না 200 টাকা। মানে আচ্ছা ঠিক আছে 180 টাকা। না আচ্ছা ঠিক আছে 190 টাকা। না 200 টাকা। তাহলে আমি করাবো না বইলে আবার ভয় পেতাম যদি আবার না করে দেয়। ঠিক আছে, তো 200 টাকা রাজি হইতো। এভাবে করে 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 কামড়ায় 5-10 টাকা বার্গেন করে করে সকাল 8টা থেকে ক্লাস নেওয়া শুরু করতাম। 8টা থেকে বেলা 1টা পর্যন্ত ক্লাস নিতাম। 4টা ক্লাস নিতাম। 800 টাকা। তারপরে ব্রেক দিয়া বিকাল 5টা থেকে খাওয়া দাওয়া করে 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আরো 2টা ক্লাস নিতাম। এবার করে সারাদিনে 6-7টা ক্লাস নিতাম। 6-7টা ক্লাস নিয়ে ইনকাম করতাম 1200 টাকা কি 1400 টাকা। 10 টাকাও বোনাস দিত না। ঠিক আছে, যে টাকা সেই টাকাই, 10 টাকাও বোনাস দিত না। 1200-1400 টাকা ইনকাম করতাম। ইনকাম করে বাসায় আসতাম। বাসায় আইসা হাত মুখটা ধুয়ে আবার পড়াইতে যেতাম। বর্ষা উদয় এদের পড়াইতে যেতাম। ঠিক আছে, তো মনে করতে পারো একদিনে 1200 টাকা, তাহলে তো 30 দিনে মেলা টাকা। ভাই 30 দিনে 1200 টাকা করে হিসাব করলে 30 দিন তো আর পড়ানো যেত না। 20 দিনে 1200 টাকা করে হিসাব করলে মাসে কত 30,000 টাকা। আর টিউশন মিলে 50-60 হাজার টাকা ইনকাম করা লাগতো। আমার ভাই 1 টাকা আমার হাতে থাকতো না। 1 টাকা আমার হাতে থাকতো না। ঠিক আছে, তো এত কিছুর পরে ফেব্রুয়ারি মাস 2018 সালে ফেব্রুয়ারি মাস প্রফের ডেট দিল। আমি প্রফে বসতে পারলাম না। ফার্স্ট ইয়ারে প্রফে বসতে পারলাম না। আমার ফ্রেন্ডরা সবাই প্রফে বসলো। প্রফ শেষ হইলো মার্চে। ফ্রেন্ডরা সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু করলো। আমি টাকা দেখলাম। আমি আম্মুরে ক্যান্সার ইউনিট থেকে রাইখা ব্লাড ট্রান্সফিউশন ইউনিটে গেছি আম্মুর জন্য ব্লাড আনতে। ওই সময় দেখি যে আমার ফ্রেন্ডরা সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু করছে। আমি হাতে ব্লাডের ব্যাগ নিয়ে দাঁড়ায় আছি। আম্মুর ব্লাড দেওয়া লাগতো, কারণ ব্লাড কমে যেত শরীরে। প্রতি 2 মাস পর 3 ব্যাগ করে ব্লাড দেওয়া লাগতো। আমি ব্লাড ট্রান্সফিউশন ইউনিটে গেছি। তখন আমি দেখি যে আমার ফ্রেন্ডরা যাইতেছে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে যাইতেছে তারা ক্লাস করতে। আমি হাতে ব্লাড নিয়ে দাঁড়ায় আছি আর ফাইল নিয়ে, বগলের মধ্যে ফাইল নিয়ে, এরকম ফাইল একটা বগলে নিয়ে হাতের মধ্যে ব্লাড নিয়ে দাঁড়ায় আছে। ঠিক আছে, আমি দেখতেছি আমার ফ্রেন্ডরা হচ্ছে সেকেন্ড ইয়ারে ক্লাস করতে যাচ্ছে আর আমি এখনো প্রফিট দিতে পারলাম না। কি করার, আমি একটা দীর্ঘশ্বাস ফালায় আমি ব্লাডের যে ব্যাগটা, ব্লাডের ব্যাগের মধ্যে লেখা হাসনারা বেগম, বয়স 45। হাসনারা বেগম আমার আম্মুর নাম ছিল, বয়স 45। এটার দিকে তাকায় আমি মনের মধ্যে ভাবলাম ঠিক আছে, আগে মায়ের জীবন, তারপরে সবকিছু। বেঁচে থাকলে ডাক্তার হইতে পারবো একদিন, বেঁচে থাকলে একদিন অনেক টাকা হবে, অনেক কিছু হবে, বাট মারে আমি পাবো না। এবং কিছুক্ষণ পর রবিন আসলো। রবিন আমার যে ফ্রেন্ড, তোমাদের রবিন ভাইয়ের নাম তোমাদের বলছি। রবিন আসলো। রবিন বলল কি করবি তুই, কিছু তো করার নাই, অন্য কেউ বুঝুক আর না বুঝুক আমি বুঝি। আমার যে বেস্ট ফ্রেন্ড রবিন আর রাব্বি তো নন মেডিকেল ফ্রেন্ড, রবিন হচ্ছে মেডিকেল ফ্রেন্ড। তো বলে চলে গেল। আমি চিন্তা করলাম যে একদিন ডাক্তার হয়ে যাবো, একদিন ডাক্তার অনেক টাকা কামাইতে পারবো। এখন যদি আমি পড়াশোনা করে ডাক্তার হয়ে যাবো, অনেক টাকা, একদিন টাকা ইনকাম করতে পারবো, ডাক্তার হয়ে যাবো, কিন্তু মায়ের চিকিৎসাটা করাইতে পারবো না। সারা জীবনে আফসোস থেকে যাবে যে মায়ের চিকিৎসাটা করাইতে পারিনি। এর থেকে বলো ভাই আমি মায়ের চিকিৎসা করাই, অ্যাটলিস্ট এই আফসোসটাও থাকবে না। কি করি না করি জীবনে সেটা পরের বিষয়, এই আফসোসটাও থাকবে না যে আমি আমার মায়ের চিকিৎসাটা করাইতে পারিনি। দেন ওই আস্তে আস্তে টিউশন মাস্টার হয়ে গেলাম। ফার্স্ট ইয়ার প্রফ দিলাম না, সেকেন্ড ইয়ারে প্রফ দিলাম না, আস্তে আস্তে পুরো টিউশন মাস্টার হয়ে গেলাম। এবং ফ্যামিলি মামা বাড়ি গেলে জিজ্ঞেস করতো কি ভাই না আর কয় মাস, আর কয় বছর। আমি ওই সময় মিথ্যা কথা বলতাম, এই তো আর 2 বছর, এই তো আর 3 বছর, মিথ্যা কথা বলতাম প্রথম দিকে। মিথ্যা কথা বলতে বলতে একদিন আমার খুব গায়ে লাগলো, কেন আমি মিথ্যা কথা বলতেছি মানুষটা, আমি তো চোর চামেরি করতেছি না, আমি তো চুরি বাটপারি করতেছি না, আমি মিথ্যা কথা কেন বলতে হবে আমার। আমি বলা শুরু করলাম ভাই আমি পড়াশোনা তেমন একটা করি না, বা মামা আমি পড়াশোনা তেমন একটা করি না, আমার পক্ষে সম্ভব না, আপনি তো আমার 2 টাকা দিবেন না। স্বাভাবিক, মানে দুঃসম্পর্কের মামা আর কি। কেউ তো আমাকে 2 টাকা দেয় না, কেউ তো আমার 2 টাকা দিয়ে বলে না যে নে বাবা তুই পড়াশোনা কর, কেউ তো এটা বলে নাই যে তোর দায়িত্ব আমি নিলাম তুই পড়াশোনা কর, বা তোর মায়ের দায়িত্ব আমি নিলাম, এই কথা তো কেউ বলে না। নিজেটা নিজেই করতে হয়। তো এই দায়িত্ব যদি কেউ নেয় না, তো সুতরাং তার সামনে আমার মিথ্যা কথা বলার দরকার নেই, তার সামনে আমার কিছু প্রমাণ করার দরকার নেই, তার সামনে আমার লোক দেখানোর দরকার নেই, তাই না? আমি যে কাজ আমি করতেছি সেটা আমি সত্যি কথা বলবো। সেখান থেকে আমি সত্যি করা শুরু করলাম, ভাই আমি পড়াশোনা তেমন একটা করতে পারি না, আমি টিউশন মাস্টার। তো টিউশন মাস্টার নাম হয়ে গেল। টিউশন মাস্টার তো সময় গালি লাগতো, গালি হিসেবে মনে হতো আর কি টিউশন মাস্টার। আম্মু খুব কান্নাকাটি করতো, আম্মু মনে মনে খুব গিল্টি ফিল করতো, খুব বলতো যে পড়াশোনাটা কর। এবং আম্মুর খুব ইচ্ছা ছিল যে আমি পড়াশোনাটা করি, এই জন্য এখনো পর্যন্ত হাল ছাড়িনি। এখন তো রেগুলার করে যাচ্ছি, ইনশাল্লাহ হয়ে যাবে শেষ একদিন, ওই জন্য আমি হাল ছাড়িনি। তো উদ্ভাসের টিচার হইলাম, একটা ক্লাসে পেমেন্ট পাইতাম 1500 টাকা অ্যাডমিশন একটা ক্লাসে, তো একদিন ক্লাস নিয়ে 6000 টাকার মতো ইনকাম হইতো। তো সময় বাড়তে থাকলো, আম্মুর চিকিৎসার খরচও বাড়তে থাকলো। লাস্টের দিকে আমার একটা অবস্থা, আম্মুর চিকিৎসায় খরচ হতো প্রতি মাসে 90 থেকে 1 লাখ টাকা, 90,000 থেকে 1 লাখ টাকা। টাকাটা আমার পুরোপুরি আমার ব্যাকআপ করা লাগতো। এখন মনে হতে পারে যে আসলে এই টাকাটা তো কিছুই না, ওই সময়টা আমার কাছে অনেক কিছু ছিল। আর এখনো পর্যন্ত একটা স্টুডেন্টের জন্য প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করে, এটি নট এ ম্যাটার অফ জোক, আসলে এটা সম্ভব না।
বলতো যে সবাই পারে, তুই কেন পারিস না? অন্যরাও তো টিউশনি করে সংসার চালায়, তুই কেন পারিস না? তো আমার টিউশনি করে সংসার চালানো আর ওই অন্যদের সংসার চালানোর ডিফারেন্ট ছিল। ডিফারেন্ট কি, অন্যদের বাবা মা আছে, সো সে টিউশনি করে টাকাটা ফ্যামিলিতে দেয়, এবং সে প্রফের আগে 2-3 মাসের জন্য টিউশনি সব বাদ দিয়ে দেয়। মেডিকেলে যারা পড়ে তারা প্রফ আসলে ফাইনাল পরীক্ষার আগে 2-3 মাসের জন্য টিউশনি সব বাদ দিয়ে দেয়। আমি যদি 1 মাস তো পরের কথা, আমি যদি 1 সপ্তাহ জন্য টিউশনি বাদ দিতাম, 1 সপ্তাহ জন্য কোচিং যদি না যেতাম, তাহলে আমার 1 সপ্তাহ পরে আমার বাসায় ডাল থাকবে না, আমার বাসায় চাল থাকবে না, কারণ আমি একমাত্র মানে ইনকামের সোর্স বাসায়। তো অন্যরা চাইলে প্রফের আগে টিউশন সব বাদ দিয়ে পড়ালেখা করতে পারে, কোচিং টিউশন বাদ দিয়ে পড়ালেখা করতে পারে, ফ্যামিলি থেকে টাকা আনবে বা জমানো টাকা থেকে করবে। ভাই আমার ব্যবস্থা ছিল দিনে দিন খায়ের মতো। আমি যদি আজকে 7 দিন ঘরে পড়ে থাকি অসুস্থ হয়ে, তাহলে আমার বাসায় পরের দিন চাল নাই, তা আমি কেমনে সব বাদ দিয়া মার চিকিৎসা বাদ দিয়ে পড়াশোনা করবো? অনেকে বলে ভাই চাইলে পারতেন। আমি ছিলাম আমার জায়গায়, আমি জানতাম চাইলে পারতাম কিনা। আমি ছিলাম আমার জায়গায়, কারণ আমি তো হাল চাই না, এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি, এখন তো সব স্মুথলি চলতেছে। তাহলে তখন তো আমি চেষ্টা করছি, চেষ্টা করে আসলে পেরে উঠিনি। তারপর আম্মু মারা গেল। মারা যাওয়ার পরে ভাবলাম পড়াশোনাটা আবার শুরু করি। পড়াশোনা শুরু করার পরে 10 মিনিট স্কুলে ঢুকলাম তোমাদের অপার ভাইয়ের কলে, দেন এসিএস ফর্ম করলাম, পড়াশোনার সময় আবার শুরু করছিলাম পুরো দমে। দেন বিয়ে করলাম, আরেক ট্র্যাজেডি, বিয়ে করলাম। তো আমার লাইফে তো কেউই নাই, বাবাও নাই, মাও নাই, ভাই বোন কেউই নাই। দেন বিয়ে করলাম, বিয়ে করে ভাবলাম ঠিক আছে এবার সংসারটা করি। তখন আবার পড়াশোনাটা আবার স্মুথলি শুরু করছি। গত বছর 22 তারিখে, জুলাইয়ের 1 তারিখে বিয়ে করলাম 2022-এর। ভাবলাম সংসারটা গুছাইনি, সবাই তো সংসার আছে, তোমাদের সাকিব ভাইয়ের সংসার আছে, অপার ভাইয়ের সংসার আছে, তোমাদের অভিদার সংসার আছে, সঞ্জয় দারও সংসার আছে না, ওই সময় সঞ্জয় দার আনমেরিড। বিয়েটা করি, বিয়ে করার পরে ওই সময় আমি আবার পড়াশোনা ঠিক মতো করতেছি, সামনে প্রপ দিব এরকম একটা অবস্থা। ওই সময় লাইফে হয়ে গেল আরেক ট্র্যাজেডি, আমার হলো ডিভোর্স। মানে দাম্পত্য জীবনে কলহ থেকে ডিভোর্স হলো। এবং ওই সময় মেডিকেল অ্যাডমিশন চলতেছে, সেকেন্ড টাইম 22 ব্যাচের মেডিকেল কোর্স চলতেছে। এবং তোমরা তখন একাডেমিকে, তোমরা তখন আমার সাইকেলে পড়ো, আমার 23 ব্যাচের সাইকেলে। তখন তোমাদের অনেক কমপ্লেন ছিল 23 ব্যাচের সাইকেলে ভাইয়া কেন সময় দেন নাই, ভাই কেন ভালো করে পড়ান নাই। 23 ব্যাচের সাইকেলে যখন চলতেছে, 23 ব্যাচে যখন মেডিকেল কোচিং শেষ পর্যায়ে, তখন আমার 12টা সাইকিয়াট্রিক থেরাপি নেওয়া লাগছে এই ফ্যামিলির প্রবলেমের কারণে। আই ওয়াজ মেন্টালি টোটালি ব্রোকেন, কারণ আমার লাইফে তো কেউই নাই, বাবা মা ভাই বোন কেউই নাই। বিয়ে করলাম, সেখানে আমার সংসারটা টিকতেছে না। আমি এখানে কাউকে দোষ দিব না, আমি চাই সবার এখানে রেসপেক্ট নিয়ে বাঁচার অধিকার আছে। আমি মনে করি আমার এক্স ওয়াইফেরও রেসপেক্ট নিয়ে বাঁচার সুযোগ আছে, তাহলে আমি এখানে কোনো কমেন্ট করতে চাই না কেন সংসার টিকে না এরকম কিছু। বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, এবং বললাম আমার 12টা সাইকিয়াট্রিক থেরাপি নেওয়া লাগছে। আমি এতটা ব্রেকডাউন হয়ে গেছিলাম, আমি মেন্টালি এতটা ব্রোকেন হয়ে গেছিলাম। আমি এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম ডিসেম্বর মাসে এসে যে আমি আর এর থেকে থাকবো না, অনলাইন এডুকেশন আমি থাকবো না, আমি পড়াবো না। কারণ ততদিন আমি 23 ব্যাচকে তোমাদেরকে একদমই সার্ভিস দিতে পারি নাই, খুবই খারাপ অবস্থা। সাইকেল লঞ্চ করে পুরোপুরি শেষ করতে পারি না, খুব কষ্ট শেষ করছিলাম সাইকেল 1। অপার ভাইয়ের বললাম ভাই আমি পারতেছি না, কেউই জানতো না আমার যেসব চলতেছে লাইফে। অপার ভাইকে বললো তুমি চেষ্টা করো আবার। আমার খালা ছিল, রাব্বি ছিল, রবিন ছিল, তারা আমাকে হেল্প করছে, যথেষ্ট সাপোর্ট করছে। দেন ফেব্রুয়ারিতে পুরোপুরি ডিভোর্স হয়ে গেল। মার্চ মাসে আমি ভাবলাম আর কত এভাবে করে থাকবো। মার্চ মাস থেকে ভাবলাম যে নাও আবার শুরু করো 23 ব্যাচ মেবি আর আমাকে কোনদিন ভালো করে গ্রহণ করবে না, 24 ব্যাচকে দিয়ে শুরু করো। 24 ব্যাচকে আবার কাজ করানো শুরু করলাম, প্রিমিয়াম বায়োলজি। তারপর তখন তোমরা দেখতেই পারতেছো কি হলো না হলো, কিন্তু মাঝখানে যেটা হলো আমার পড়াশোনার মধ্যে আবার গ্যাপটা পড়ে গেলো ওই যে ডিভোর্সের কারণে। তারপর তো আবার শুরু করছি, বাট এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, 2-2.5 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। আমার অনেক জুনিয়র, অনেক স্টুডেন্ট চান্স পায় মেডিকেলে ভর্তি হয়, আমার ডেন্টালে বা এমবিবিএস এ ভর্তি হয় এবং তারা দেখে এসে যে আমি এখনো পড়াশোনা কমপ্লিট করি নাই। আমি তাদেরকে হাসি বলি ভাই দেখ আমার লাইফে এই করো না, আমি কোনো কিছু লুকাই না ওদের কাছে। বাট ওভারঅল আমার মনে হয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর না যদি আমি মেডিকেলে চান্স পাই, তার মধ্যে একটা কথা বলি না, আমি কিন্তু মেডিকেল সেকেন্ড টাইমে চান্স পাইছিলাম। সেকেন্ড টাইম আমি, এটা তো আরেক ট্র্যাজেডি কথা, আমি কিন্তু ডেন্টালে ভর্তি হওয়ার পরে সেকেন্ড টাইম মেডিকেলে চান্স পাইছিলাম 7.5 নাম্বার কাটা যাওয়ার পরেও, কিন্তু আমি কাউকে বলি নাই ফ্যামিলি, কারণ চান্স পাইছিলাম আমি পাবনাতে। তখন যদি আমি ঢাকা ছেড়ে আমি পাবনায় যেতাম তাহলে আমার ইনকাম সোর্স বন্ধ হয়ে যেত, আমার চিকিৎসা বন্ধ হয়ে যেত। আমি কাউকে বলিই নাই যে আমি মেডিকেল চান্স পাই, শুধুমাত্র রবিন জানতো। আমি বলিই নাই যে আমি সেকেন্ড টাইম এমবিবিএস চান্স পাইছি, বলিই নাই। মানে আমি আমার এমবিবিএস একদম পুরোপুরি স্যাক্রিফাইস করে দিচ্ছি চান্স পাওয়ার পরেও,
ফ্যামিলি কাউকে বলিই নাই, কারণ তারা যদি জানতো তারা জোরাজুরি করতে এমবিবিএস যায় ভর্তি হওয়ার জন্য। এবং এই জোরাজুরি করার পরে আমি বলি না, আমি রবিনরে বলছিলাম, দেন ভর্তি যখন শেষ তারপর যাই বলছিলাম চান্স পেয়েছিলাম, ভর্তি হয়নি। কেন ভর্তি হয়নি? কারণ আমি তখন ঢাকায় মোটামুটি একটা ইনকাম সোর্স আসা তখন আমার, আমার চিকিৎসা করতে পারতেছি। পাবনা চলে গেলাম তাই পারতাম না, একদমই পারতাম না। 7.5 নম্বর কাটা যাওয়ার পরেও চান্স পেয়েছিলাম। এবং ভর্তি না আমি বিডিএসে থাকার কারণে আমি ঢাকা থাকতে পারছি, বিদেশে থাকার কারণে আমি উদ্বাসে টিচার হয়েছি। দেন ওই কানেক্টিং ডটস যদি বলি, আমি পিছনে ফিরে যদি আমি তাকাই, আমি যদি ডেন্টালে চান্স না পাইতাম তাহলে আমি রবিনকে পাইতাম না, আমি সোর্স পাইতাম না উদ্বাসে ভর্তি হওয়ার। আমি যদি ঢাকার বাইরে থাকতাম আমি উদ্বাসে টিচার হতে পারতাম না, আমি এইসব ছোট ছোট কোচিং ক্লাস নিতে পারতাম না, আমি আমার চিকিৎসা করতে পারতাম না। আমি পিছনে ফিরে তাকাইলে আমার মনে হয় যে আমার লাইফে যা স্ট্রাগল ছিল আমাকে এই জায়গায় আনার জন্য। আমি এখন ফিল করি আমার যদি ডিভোর্স না হতো তাহলে আমার ওই সময়ের যে টক্সিক একটা কন্ডিশন ছিল আমার ফ্যামিলির, সেখানে আমি একদম পাগল হয়ে যেতাম, যেটা হয় ভালো জন্যই হয়। এবং আমি ঢাকা ছিলাম, ডেন্টালে ছিলাম বা এই উদ্বাসী টিচার ছিলাম বলেই আজকে আমার অপার ভাইয়ের সাথে পরিচয় হয়। অপার ভাইয়ের সাথে আরেকটা মজার বিষয় বলি, তোমাদের অপার ভাইয়ের সাথে আমার পরিচয় কিন্তু একটা ঝগড়া দিয়া, একটা কমেন্টে ঝগড়া দিয়া, তারপরে খুব ভালো একটা সম্পর্ক, ঠিক আছে। তারপরে 10 মিনিট স্কুলে যাওয়া, এসিএস ফর্ম করা এবং এই পর্যন্ত আসা, সবকিছু পিছনে ফিরে তাকালে কানেক্টিং ডটস করে মনে হয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন আমি মনে মনে ফিল করি আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি যে 14,000 টাকাতে একটা ফোন কিনতে আমার 6 মাস সময় লাগছে, আর আমি এখন 1,40,000 টাকাতে আমার ফোন ইউজ করতে বা কিনতে আমার 2 বার ভাবতে হয় না। যদিও আমি খরচ খুব হিসাব করে করি, কারণ আমি তো সোনা চামচ মুখে নিয়ে বড় হইনি, বাট চাইলে আমি পারি, আমি চাইলে একসাথে 2-3টা ফোন ইউজ করতে পারি। বাট পিছনে ফিরে তাকাইলে মনে হয় যে আসলে যা হয়েছে ভালোই হয়েছে। তো কথা এই কারণে আসলো যে তুমি তোমার জায়গায় সর্বোচ্চ চেষ্টা করো, যাতে তোমার মধ্যে আফসোস না থাকে। আমি চেষ্টা করি নাই, আফসোস যাতে না থাকে। তারপর যদি না হয় তাহলে মনে রাখবে আল্লাহর থেকে ভালো কিছু লাগছে। তুমি তোমার জায়গায় এখন সর্বোচ্চ চেষ্টা করো, তোমার হাতে 50 দিন সময় আছে মেডিকেল এডমিশন টেস্ট, তুমি তোমার জায়গায় সর্বোচ্চ চেষ্টা করো। তুমি বুকে হাত রেখে বলতে পারো আমি আমার জায়গায় সর্বোচ্চ চেষ্টা করছি, বাট পারি না, ওকে আল্লাহ হয়তো তুমি ভালো কিছু রাখছো, আল্লাহ আসলে তোমার জন্য ভালো কিছু রাখছে। আমি আমার লাইফ থেকে এটা প্রমাণ। এফআরবিতে যখন ছিলাম তখন আমার ডিভোর্স হয়েছে সম্ভবত, নাকি ডিভোর্সের সিচুয়েশনটা চলতেছে এরকম একটা অবস্থা, এই তো।